আমার 18 বছরের ভাইপো প্রতিদিন শুধু খালি বলতো, কাকি আমি তোমার লাল ঘোড়াতে চড়তে চাই। ভাইপো মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার খুব খারাপ লাগতো। তারপর একদিন আমি আমার ভাইপোকে আমার লাল ঘোড়াতে চড়তে দিয়েছিলাম। তারপর আমার 18 বছরের ভাইপো আমাকে যা করেছিল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বন্ধুরা, অনেক মজার একটি গল্প। গল্পটি শুনলে তোমাদের হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম শান্তা। আমার বয়স 25 বছর। আমার 19 বছরের ভাতিজা আমার লাল ঘোড়ার উপরে চাপার জন্য পাগলের মতো করত। আমি তাকে বাচ্চা ভেবে অনেক বড় ভুল করেছিলাম। সে যখন প্রত্যেক দিন আমাকে দেখে জেদ করত যে সে আমার লাল ঘোড়া উপরে চাপতে চায়, তখন আমি তাকে একদিন সুযোগ দিয়েছিলাম আমার লাল গোলার উপরে চাপার। সে যখন আমার লাল ঘোড়ার উপরে ছিল, তখন আমার চোখ দুটো কপালে উঠে গিয়েছিল। আমার ভাতিজাকে বাচ্চা ভেবে আমি অনেক বড় ভুল করেছিলাম। সেদিন সে লাইট বন্ধ করে আমার লাল ঘোড়ার উপরে যা করেছিল, তাতে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি খুব সুন্দরী ছিলাম বলে বরদা আমার বিয়ে অবিন্দ্রের সঙ্গে দিয়েছিল। অবিন্দ্র খুব ধনী পরিবার থেকে বাস করত। তার বাবা মা ছিল না, কিন্তু তাদের অনেক। কিন্তু অবিন্দ্র নিজেও অনেক বড় কোম্পানিতে চাকরি করত। আমি গরিব হওয়া সত্ত্বেও অবিন্দ্র আমাকে পছন্দ করেছিল, কারণ আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। সে আমাদের কাছে কোনো পণের দাবি করেনি। আমার বিয়ে নো ডিমান্ডেই হয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বিয়ে অবিন্দ্রের সঙ্গে হচ্ছে, প্রত্যেকটা মেয়ের মতো। আমিও নিজের বিয়ের জন্য খুব হতাশায় ছিলাম। তারপর বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়ি চলে আসি, তখন অবিন্দ্রের বিশাল বড় বাড়ি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই এত বড় ঘরে বিয়ে হবে আমি কোনোদিন আশা করিনি। আমাদের বিয়ের জন্য ননদ বাড়ি এসেছিল। আমার নন্দের বিয়ে হয়ে গেছিল। আমাদের বিয়ের 2 বছর আগে নন্দের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম দিন ফুলসজ্জার রাতে আমাদের বেডরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ অবিন্দ্র পুরো ঘরটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল এবং বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ফুলসজ্জার রাত এত সুন্দর ঘরে হবে। তারপর অবিন্দ্র যখন রুমে এসেছিল, তখন আমি ঘোমটা দিয়ে বিছানাতেই বসেছিলাম এবং মনে মনে খুব খুশি ছিলাম। তারপর অবিন্দ্র আমার কাছে এসে আমার ধরে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনোদিন কোনো কিছুর অসুবিধা হতে দেব না। তারপর অবিন্দ্র আমার উপরে অনেক ভালোবাসা লুটিয়েছিল। প্রথমে তো আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু ধীরে ধীরে অবিন্দ্র যত আমার কাছে এসেছিল, ততই আমার লজ্জা কেটে গেছিল। সারা রাত আমরা একে অপরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। তারপর সকাল হতেই অবিন্দ্র বলেছিল সে নাকি সেই দিনই বিদেশে চলে যাবে, তার নাকি জরুরি কাজ আছে। অবিন্দ্র বিদেশে চলে যাবে সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ সে এই কথাটা বিয়ের আগে বলেনি যে বিয়ের পরের দিনই সে বিদেশে চলে যাবে। অবিন্দ্র বিদেশ চলে যাবে এই কথা শুনে আমি তাকে ধরে কাঁদতে শুরু করেছিলাম। সে তখন আমাকে অনেক বুঝিয়েছিল যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে এবং তার জন্য নাকি এই মিটিংটা খুবই জরুরি। বিয়ের পরে যখন কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে চলে যায়, সেটার কষ্টটা আমি খুব ভালোভাবেই জানতাম। বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টে সে আমাকে বুঝিয়েছিল যে তাকে বিদেশে যেতেই হবে। তারপর সেদিন সারা রাত আমি অবিন্দ্রের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সকাল হয়ে যায়। তারপর অবিন্দ্র তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়। সে যখন তৈরি হচ্ছিল, আমি ততক্ষণ এই কথাটা ভেবে কেঁদে যাচ্ছিলাম যে বিয়ে হতে একটা দিনও হয়নি, আর আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে। তাহলে আমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকব? কারণ আমার ননদ তো সেদিন ভোরবেলা আমি অবিন্দ্রকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমাকে এভাবে একা ছেড়ে আর 2টা দিন পরে তার নিজের শ্বশুর বাড়ি চলে যাবে বলেছিল। আর এমনিতেও আমি নন্দকে কতদিন এই বাড়িতে রাখতাম? তার নিজের ও স্বামী আছে, সংসার আছে। সে নিজের স্বামী ও শ্বশুর বাড়ি ছেড়ে আমার কাছে তো বেশি দিন থাকতে পারত না।
আমার তো এই কথাটা ভেবে খুব রাগ হচ্ছিল যে অভিন্দ্র আগে কেন বলেনি যে সে আমাদের বিয়ের পরের দিন বিদেশে চলে যাবে। তারপর সে বিদেশে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার ভাতিজাকে এই বাড়িতে ডেকেছি। সে নিজের পড়াশোনা এখান থেকেই করবে এবং তোমার খেয়ালও রাখবে। সে কালকে এখানে চলে আসবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবেই আমার ভাতিজাকে এখানে ডেকেছি, যাতে তোমাকে এত বড় বাড়িতে একা মনে না হয়। আমার অনেক বারণ করা সত্ত্বেও অভিন্দ্র আমাকে একা রেখে বিদেশে চলে যায়। পরের দিন সকালবেলা আমার নন্দ ও তার শ্বশুর বাড়ি চলে যায়। সেদিন আমার সমীর ভাইপোর আসার কথা ছিল। সেদিন আমি বাড়িতে একদম একা ছিলাম, তাই ভাবলাম আস্তাবলে যে লাল রঙের ঘোড়া আছে তাকে একবার দেখে আসি। আসলে আমাদের বাড়ির পিছন দিকে একটা আস্তাবল ছিল। ওই আস্তাবলে দুইটা লাল রঙের মেয়ে ঘোড়া ছিল। আমার স্বামী পশু পাখিদের খুবই ভালোবাসত এবং তার ঘোড়ার খুব শখ ছিল। ওই আস্তাবলে নাকি এর আগে আরও অনেক ঘোড়া ছিল, কিন্তু আমার স্বামী তাদের সময় দিতে না পারায় এখন মাত্র দুইটা ঘোড়া এসে ঠেকেছে। তারপর ঘোড়া দুটোর দেখাশোনা করার পরে আমি যখন ঘরে গেলাম, তখন অত বড় বাড়িটা দেখে আমার বড্ড ভয় লাগছিল। মনে হচ্ছিল যেন অত বড় বাড়িটা আমাকে জেন গিলতে আসছে। তারপর বরের কথা মনে করে আমি আবার যখন কাঁদতে শুরু করেছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির বেল বেজে উঠল। বাড়ির দরজা খুলতেই দেখলাম একটা হাট্টা-কাট্টা ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি আন্দাজ লাগিয়েছিলাম যে সে আমার বরের ভাইপো, কারণ বিয়ের সময় আমি তাকে একবার দেখেছিলাম। বর তো বলেছিল তার ভাইপো নাকি 18 বছর বয়স, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে কোনো মতেই মনে হয়নি যে সে 18 বছরের যুবক ছিল। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, চাচি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। দেখতে তুমি ভীষণ সুন্দরী। আমার চাচা খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী বউ পেয়েছে। তার মুখে নিজের তারিফ শুনে আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার তারিফ পরে করবে, তুমি এখন ভেতরে চলে এসো। ওর নাম ছিল অভিজিৎ। অভিজিতের বাড়ি আসার পরে আমি অভিন্দ্রকে ফোন করে বলেছিলাম যে তার ভাইপো বাড়ি চলে এসেছে। আমার ভাসুরের ছেলে মানে অভিজিতের এই বাড়িতে আসার পরেও আমি বরকে প্রায় ফোন করে কান্নাকাটি করে বলতাম যে সে যাতে বাড়ি ফিরে চলে আসে। তখন বর আমাকে একটাই কথা বলতো, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নাকি বাড়ি ফিরে আসতে পারবে না। এদিকে অভিজিতের আসার পরে সে আমার সঙ্গে এত কথা বলতো ও গল্প করত যে আমার হাসতে ইচ্ছে না করলেও আমি মাঝে মধ্যে হেসে ফেলতাম, কারণ আমার সমীর বিদেশে চলে যাওয়ার পরে আমার মন খুব খারাপ থাকত, যেহেতু আমি তাকে কাছে পেতে চাইতাম। এদিকে ধীরে ধীরে অভিজিৎ তার প্রত্যেকটা কথা আমার সঙ্গে শেয়ার করত এবং সে প্রত্যেকটা দিন আমার সৌন্দর্যের খুবই তারিফ করত। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো যে সে হয়তো আমার কাছে আসার চেষ্টা করছে, কারণ আমি যখনই রান্নাঘরে রান্না করতাম তখন সে হঠাৎ করেই আমার কাছে এসে দাঁড়িয়ে যেত এবং আমাকে ভয় পাইয়ে দিত। আমি তো তাকে বাচ্চা ভেবে কিছু বলতাম না, কিন্তু তার এই জিনিসগুলো আমার ভীষণই খারাপ লাগত। সে আমাদের এখানে একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল। সে বাড়ির বাইরে গেলে আমাকে কিন্তু বলেই যেত। একদিন আমি যখন আস্তাবলে আমার লাল ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে তাকে একটুখানি আদর করছিলাম, তখন অভিজিৎ আমার কাছে এসে বলেছিল, চাচি, এই লাল ঘোড়াটা ঠিক তোমার মতোই সুন্দরী। তুমি যেমন ভীষণ সুন্দরী, তোমার এই লাল ঘোড়াটা ও খুবই সুন্দরী। একদিন আমি তোমার এই লাল ঘোড়ার উপরে বসবই এবং অশ্বারোহণ করবই। চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো অভিজিতের কথা শুনে তার কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রত্যেক দিন আমাকে এই একটাই কথা বলতো যে চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো প্রত্যেকবার হেসে তার এই কথাটাকে উড়িয়ে দিতাম, কিন্তু ধীরে ধীরে তার এই কথার মানে আমার খুব খারাপ লাগতে শুরু হয়। আমি তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে আমার বরকে ফোন করতাম এবং কাঁদতাম, কিন্তু আমি নিজের মনের কথাগুলো আমার বরকে কোনোদিনও বলতে পারতাম না। একদিন রাত্রিবেলা আমি যখন নিজের ঘরে ঘুমিয়েছিলাম, তখন মনে হলো ভাইপোর ঘর থেকে মানে অভিজিতের ঘর থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। আমি ওই আওয়াজ শুনে তো ভয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। আমার তো সাহস হয়নি এটা দেখার।
যে তার ঘর থেকে ওটা কিসের আওয়াজ আসছিল। এমনকি এই বেশ কিছু দিনে আমি তার একটা জিনিস লক্ষ্য করেছিলাম। সে প্রত্যেক দিন মোবাইলের মধ্যে কিছু না কিছু দেখত, এবং আমি যখনই তার পাশে যেতাম সে ঘাবড়ে গিয়ে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। জানি না সে মোবাইলের মধ্যে এমন কি দেখত যে আমাকে দেখামাত্রই সে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ জানি না কেন আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি বাড়িতে একা আছি, আমার বর বিদেশে আছে, এবং আমি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাই এবং সে যদি আমার সঙ্গে কোনো কিছু খারাপ করে বসে, তাহলে আমি তো কাউকে মুখ দেখানোর মতো যোগ্য থাকব না, কারণ মানুষ তো সব সময় মেয়েদেরকেই খারাপ মনে করবে। আমি তো বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে বলবো, কার সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করব। তারপর সেদিন রাত্রিবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, এবং সেদিনও অর্ধেক রাতে অভিজিতের রুম থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল। ভেবেছিলাম আজকে দেখব যে সে রুমের মধ্যে এমন কি করে, এবং তার রুম থেকে এটা কিসের শব্দ আসে। কিন্তু ওই রাতের অন্ধকারে আমার নিজের রুম থেকে বেরোনোর একদম সাহস হয়নি। উল্টে আমি আমার বরকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যে সে যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসে, কিন্তু সে প্রত্যেকবার একটাই কথা বলতো। পরের দিন সকালবেলা আমি যখন রান্নাঘরে জলখাবারের আয়োজন করেছিলাম, তখন অভিজিৎ রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, চাচি, তুমি কবে তোমার লাল ঘোড়াটার উপরে চাপতে দেবে? আমার আর সবুর হচ্ছে না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার খুব ইচ্ছে করে তোমার লাল ঘোড়ার উপর চাপতে। তার কথা শুনে আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠেছিল, কারণ আমি এত বড় বাড়িতে একাই ছিলাম, এবং আমার ভাসুরের ছেলের মুখ থেকে ওই ধরনের কথা শুনে মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু আমি তাকে ধরা দিইনি যে আমি তার কথায় ভয় পেয়েছি, বা আমি তার মনের নোংরা চিন্তাধারা বুঝতে পেরে গেছি। তারপর আমি ইচ্ছে করে হেসে তার ওই কথাকে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন অভিজিৎ যখন কলেজে চলে গেছিল, তখন আমি ঘরে একা বসে খুব কেঁদেছিলাম, কারণ এই কথাগুলো আমি কাকে বলতাম? এই কথাগুলো শোনার মতো আমার পাশে কেউ ছিল না। ভেবেছিলাম আমার বরকে অভিজিতের ব্যাপারে সবকিছু বলে দেব, কিন্তু বর যদি আমাকেই খারাপ ভেবে বসে, এই ভয়ে আমি বরকেও কিছু বলতে পারিনি। আমি চুপচাপ এগুলো সহ্য করছিলাম। এদিকে প্রত্যেক দিন রাতে অভিজিতের ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেতাম। ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে চুপচাপ নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তাম, আর ভাবতাম আমার বর যদি কাছে থাকত, তাহলে আজ আমার এতটা ভয় লাগত না, আজ আমাকে এতটা একা মনে হতো না। এভাবে বেশ কিছু দিন চলার পরে সেদিন রাত্রিবেলাতেও যখন অভিজিতের ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল, তখন আমি ভয় না পেয়ে নিজের মনটাকে শক্ত করে ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন, আজ আমি দেখবই যে আমার ভাইপোর ঘর থেকে এটা কিসের শব্দ আসে, এবং সে রাতের বেলা তার ঘরের মধ্যে কি করে। আমি মনে মনে তার ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা কি একদম সঠিক ছিল? না, আমি অভিজিৎকে ভুল ভেবেছিলাম। এটা যাচাই করার জন্যই আমি সেদিন তার সত্যিটা নিজের চোখেই দেখতে চেয়েছিলাম। তারপর নিজের রুম থেকে বেরিয়ে আমি যখন আস্তে করে তার রুমের দিকে গেলাম, তখন দেখলাম ভিতর থেকে তার রুমের দরজাটা লক করা ছিল। ঘরের জানালার দিকে যেতে দেখলাম জানালাটাও ভেতর থেকে বন্ধ করা ছিল, কিন্তু জানালার মধ্যে যে একটা ছোট্ট ফুটো ছিল, সেই ফুটোর মধ্যে চোখ রেখে ভেতরের দৃশ্যটা দেখতেই আমার ভেতরটা কেঁপে উঠেছিল, কারণ জানি না কি আছে তার মোবাইলের মধ্যে। এমনকি ভিডিও দেখছিল, এবং মোবাইলের মধ্যে ওই ভিডিওগুলো দেখার পরে সে উদ্ভট কাণ্ড করছিল এবং মুখ থেকে আজব ধরনের শব্দ বের করেছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমি তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে রুমের দরজা বন্ধ করে ওই দরজার পাশে বসে নিজের মুখটাকে ধরে কাঁদতে শুরু করেছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম অভিজিৎকে বাচ্চা ছেলে মনে করে। আমি অনেক বড় ভুল করেছিলাম, কারণ সে যখন ইচ্ছে তখন আমার ঘরের ভিতরে চলে আসত এবং সারা দিন আমার সঙ্গে গল্প করত। আমি কিন্তু এই জিনিসগুলোকে এত গুরুত্ব দিতাম না। সেদিন রাত্রিবেলা তার ওইসব কাণ্ড কারখানা দেখার পরে আমি ভেবে নিয়েছিলাম সকালবেলা তাকে অবশ্যই জিজ্ঞেস করব যে সে রাত্রে বেলা মোবাইলে কি দেখছিল।
এবং সে মুখের মধ্যে কেন এইসব উদ্ভট আওয়াজ করছিল। সেদিন সারারাত ভয় আমার ঘুম হয়নি। কারণ আমার অভিজিতের প্রতি মনের মধ্যে একটা ভয় বসেছিল। সকালবেলা আমি যখন আমার ঘোড়া দুটোকে দেখতে গিয়েছিলাম, তখন তাদের একটু সেবা যত্ন করার পরে ঘরে ফিরে আসতেই দেখি অভিজিৎ দরজার সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে সকালবেলা দেখে চমকে গিয়ে বলল, চাচি, কি ব্যাপার? তুমি এত সকালে উঠে পড়েছ? তুমি তো এত সকালে উঠো না। আমি তখন অভিজিৎকে বললাম, তুমি এত সকালে উঠে কি করছো? তোমার এত সকালে ওঠার কি দরকার পড়েছে? অভিজিৎ তখন আমাকে বলল, আমি তো প্রত্যেক দিন সকালেই উঠি। এবং বলল, আমার সুন্দরী চাচি, আমি তো তোমার লাল ঘোড়ার উপরে অশ্বারোহণ করতে চাই। সকাল সকাল তোমার লাল ঘোড়ার উপরে চাপতে দারুণ লাগবে। অভিজিতের মুখ থেকে এই সব কথা শোনার পরে আমি নিজের রাগ আর সামলাতে না পেরে বললাম, তোমার খুব ইচ্ছে না আমার লাল ঘোড়ার উপরে চাপার? আর আমি আজ দেখতে চাই তুমি কিভাবে আমার লাল ঘোড়া উপরে চাপো। চলো, আমাকেও দেখাও। আমার কথা শোনার পরে অভিজিৎ বলল, চাচি, তুমি কি সত্যিই দেখতে চাও, নাকি তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি তখন অনেক বেশি রেগে গিয়ে অভিজিৎকে বললাম, আমি কোনো কিছু ইয়ার্কি করছি না। আমি সত্যিই দেখতে চাই যে তুমি কিভাবে লাল ঘোড়ার উপরে চাপবে। কারণ তুমি যখন থেকে এসেছ, তোমার মুখে একটাই কথা শুনে আমি এই কথাটাকে হেসে উড়িয়ে দিচ্ছি। আমার সব কথা শোনার পরে অভিজিৎ আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে যা করেছিল, আমি সেটা দেখেই তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার লাল ঘোড়ার উপরে বসে অশ্বারোহণ করেছিল। এবং সে ওই ঘোড়ার পিঠে এত সুন্দরভাবে অশ্বারোহণ করেছিল যে আমি তো হা হয়েই তার দিকেই তাকিয়ে থেকে গিয়েছিলাম। কিছুক্ষণ অশ্বারোহণ করার পরে সে যখন ঘোড়ার পিঠ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়াল, তখন আমি তাকে বললাম, তুমি এই লাল ঘোড়ার পিঠে চাপার কথা বলেছিলে, আর তুমি কিভাবে ঘোড়ার পিঠে অশ্বারোহণ করতে পারলে? কারণ তোমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নেই। অভিজিৎ তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি, তোমার ওই লাল ঘোড়া দুটো দেখে পাগল হয়ে গেছি। কারণ আমিও ঘোড়া খুব ভালোবাসি। শুধু ঘোড়া কেন, যে কোনো পশু পাখি ও প্রাণী আমার খুবই ভালো লাগে। আমার কাকু যেমন ঘোড়া ও পশু পাখিদের খুব ভালোবাসে, ঠিক আমারও খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় দিদার বাড়ি যেতাম, তখন আমার দাদুর ও একটা লাল রঙের ঘোড়া ছিল, এবং দাদু আমাকে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে অশ্বারোহণ করাতো। এবং ছোটবেলা থেকেই আমার অশ্বারোহণ করতে খুব ভালো লাগত। কারণ আমি যখন দাদুর কাছে কয়েক বছর ছিলাম, তখন সেখানে দাদুর সঙ্গে ঘোড়ার পিঠে অশ্বারোহণ করা শিখেছিলাম। কিন্তু জানি না কী কারণে দাদুর ওই লাল রঙের ঘোড়াটা একদিন হঠাৎ করেই মারা যায়। আমি যখন দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোড়াটা কী কারণে মারা গিয়েছিল, তখন দাদু বলেছিল ঘোড়াটা নাকি অসুস্থ ছিল। এবং একদিন হঠাৎ করে আস্তাবলে গিয়ে দেখি যে সেই ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেদিন ঘোড়াটার মৃতদেহ দেখে আমার দাদু ও আমি অনেক কেঁদেছিলাম। দাদুর কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হয়েছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে অশ্বারোহণ করা শিখেছিলাম, তারপরে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে অশ্বারোহণ করতাম, তখন ঘোড়ার পিঠে চাপতে গিয়ে আমি খুব বাজেভাবে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেছিলাম, এবং আমার পায়ে খুব বাজেভাবে আঘাত লেগেছিল, যার ফলে আমাকে 3 মাস রেস্টে থাকতে হয়েছিল। এবং বাড়ির সবাই আমাকে ঘোড়া থেকে দূর করে দিয়েছিল। আসলে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ের হাড় ক্র্যাক হয়ে গিয়েছিল। কিন্তু তোমার এখানে আসার পরে, ওই লাল ঘোড়াটাকে দেখার পরে আমার আবার আগের কথাগুলোই মনে পড়ে যায়। তোমার এখানে আসার পরে ওই ঘোড়া দুটোকে দেখে আমি মোবাইলের মধ্যে দেখতাম যে কিভাবে একটা আলগা ঘোড়াকে ট্যাকল করতে হয়। এবং আমি রাতের বেলা ঘোড়ার ভিডিওগুলো দেখে মুখ থেকে সে আওয়াজগুলো বের করতাম। কারণ তাদেরকে পোষ মানানোর জন্য তাদের মতো করে হ্যান্ডেল করতে হয়। আসলে প্রত্যেকটা পশুকে পোষ মানানোর জন্য একটা করে নির্দিষ্ট শব্দ থাকে, এবং আমরা যখন সেই শব্দটা মুখ দিয়ে বের করি, তখন ওই শব্দের মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমরা তার প্রভু। তোমার এখানে আসার পরে প্রথম দিন থেকেই আমি প্রত্যেক দিন ভোরবেলাতে তোমার ঘুম থেকে ওঠার আগেই ওই আস্তাবলে গিয়ে ঘোড়া দুটোকে পোষ মানানোর চেষ্টা করতাম। এবং আজকে তারা দুজনেই খুব ভালোভাবে আমাকে চিনে গেছে। আসলে আমার কিছু জিজ্ঞেস করার আগেই
অভিজিৎ আমাকে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিল। কারণ অভিজিৎ আমার কথা বলার ধরন দেখে বুঝে গেছিল যে আমি কেন আজ সকালবেলা তার সঙ্গে রেগে গিয়ে এই রকম ভাবে কথাবার্তা বলেছিলাম। সে আমার ইশারা বুঝতে পেরেছিল। অভিজিতের কথা শোনার পরে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ আমি তাকে অনেক ভুল ভেবেছিলাম এবং তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার পরে আমার নিজেকে খুবই লজ্জা লাগছিল। কারণ আমি তাকে খুব খারাপ ভেবেছিলাম। আমার মনে তার প্রতি যা ঘৃণা ছিল সেটা আমি নিজের মন থেকে বের করে ফেলেছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি অভিজিতের সঙ্গে বসে একসঙ্গে খাবার খেয়েছিলাম এবং সে যখন খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিল, তার কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির বেল বেজে উঠেছিল। তখন রাত্রি 11টা বাজছিল। বাড়ির দরজা খোলার আগে আমি এটা ভাবছিলাম যে এত রাত্রে বেলা আমাদের বাড়িতে কে এসেছেন। দরজাটা খোলার আগেই আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে থেকে, তখন আমার বরের গলার আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি দরজা খুলতেই আমার খুশির ঠিকানা ছিল না। কারণ আমার বর আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর বর বলেছিল সে নাকি আমাকে সারপ্রাইজ দেবে বলে। আমাকে আগে থেকে কিছুই জানায়নি যে সে আজকে রাতে বাড়ি ফিরবে। তাকে দেখা মাত্রই আমি তাকে ধরেছিলাম এবং তাকে অনেক আদর দিয়েছিলাম। বর বলেছিল সে আর বিদেশে যাবে না, তার যা কাজ ছিল সেসব কাজ ছেড়ে এসেছে। সেদিন আমি বরকে দেখে ভেবেছিলাম যে আমি যদি অভিজিতের ব্যাপারে কিছু বরকে বলে দিতাম তাহলে আমি কিন্তু বরের কাছে খারাপ হয়ে যেতাম। কারণ অভিজিতের মনে তো সে রকম কিছুই ছিল না যে রকমটা আমি তার ব্যাপারে ভেবেছিলাম। অভিজিতের কথাবার্তার ধরন দেখে আমি তার প্রতি মনে মনে যা ধারণা করেছিলাম সেটা আমার মনের ভুল ধারণা ছিল। এই জন্যই বলে কিছু কিছু কথা আগে থেকেই খারাপ মানে বের করতে নেই, সেই কথাটাকে আগে যাচাই করে নেওয়া উচিত। যেমনটা আমি ভেবেছিলাম অভিজিতের ব্যাপারে। আমি অভিজিতের কথার খুব খারাপ মানে ভেবে নিয়েছিলাম, যেটা ও কখনোই বলতে চায়নি। সেদিনের পর থেকে আমার বর আর কোনো দিন আমাকে ছেড়ে বিদেশে যায়নি এবং অভিজিৎ ও আমার ছেলের মতোই আমাদের খুব খেয়াল রাখত এবং আমার সঙ্গে খুব কথা বলত। এমনকি আমার বর যখন অফিসে ব্যস্ত থাকত তখন অভিজিৎ বাড়ির সমস্ত বাজারঘাট করে দিত। আমি এখন বরের সঙ্গে অনেক খুশি আছি এবং অভিজিৎকেও নিজের ছেলে মনে করে ভালোবাসি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি শিলা। আজকে তোমাদেরকে এমন একটি গল্প শোনাব যেখানে একটি ছেলে একটি মেয়েকে প্রথমে বন্ধু ভাবত, বেস্ট ফ্রেন্ড ভাবত। তারপর এই মেয়েটিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করল। মেয়েটি ছেলেটিকে ঠিক বন্ধুই ভাবত, এর চাইতে বেশি কিছু না। কিন্তু ছেলেটি এক পর্যায়ে মেয়েটিকে এমনভাবে ভালোবেসে ফেলেছে যে তার জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছে। একদিন ছেলেটি তার ভালোবাসা প্রকাশ করতে গেলে মেয়েটি তার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের কলিজা কেঁপে উঠবে। তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার পাশের বাসার একটা মেয়ে নাম সাধনা, আর ছেলেটির নাম আবু সায়েম। সাধনা আর সায়েম দুজনেই খুব ভালো বন্ধু বলতে পারেন। একজন আর একজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন সায়েম সাধনাকে মজা করতে করতে বলল, সাধনা, আই লাভ ইউ। ও বলে, শুন সায়েম, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই শুধু আমার খুব ভালো বন্ধু। এই কথা বলেই চলে গেল সাধনা। সায়েম তার কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল। তাকে কোনোভাবেই তার মনের অনুভূতি বোঝাতে পারল না। এভাবেই দিন যেতে লাগল। কিন্তু ছেলেটি ভাবল যে সাধনা তো কোনোভাবেই আমাকে ভালোবাসে না, কি যে করি। বলতে বলতে সাধনার ফোন। সাধনা বলল, ওই সায়েম, কি করছো? তোর কথাই ভাবতাছি। সাধনা, চুপ থাক।
সাধনা বলল, ওই সায়েম খাইছস? সায়েম বলল, না। তুই খাইছ সাধনা? হ্যাঁ খাইছি। তুই এখনই খেয়ে নে। আর মাঠে তাড়াতাড়ি আয়। আচ্ছা। বলেই লাফাতে লাগলাম। সাধনার মনে হয়তো আমার জন্য ভালোবাসা জাগছে। তাড়াতাড়ি খেয়ে গেলাম। গিয়েই বললাম, কিরে সাধনা? হঠাৎ জরুরি তলফ। সামনে আমাদের এক্সাম রে। খুব টেনশনে আছি। কোনো চিন্তা করিস না। ফেইল করলেও তোরে আমি বিয়া করমু। তারপর 2টা ক্রিকেট খেলার টিম বানামু। তোর এক দল, আমার এক দল। বলেই হা 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 করে হাসি দিলাম। কিন্তু হাসি দেওয়ার পর যা ঘটল তা সায়েম তার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারল না। এমনভাবে সায়েমের গালে চড় মারল সাধনা জেনা গাল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চড়টা মেরেই সাধনা বলা শুরু করল, তোকে বন্ধু করেই জীবনের বড় ভুল করছি। তোর মতো ছোট মনের মানুষকে বন্ধু ভাবাটাই আমার ভুল হয়েছে। আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। বলেই চলে গেল সাধনা। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কিছুই বুঝতে পারলাম না। খুব খারাপ লাগছে। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে। তাও কিছুই করার নেই। অশ্রুভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় চলে গেল সায়েম। এসেই শুয়ে পড়ল। বালিশটাও ভিজে গেছে। পুরানো স্মৃতিগুলো মনে পড়ছে বারবার সায়েমের। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো। ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন। আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে সায়েমের। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। সাধনা খুব বিরক্ত ফিল করত। তারপরও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম সাধনা পার্কে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। এমনভাবে কথা বলছে ওই ছেলেটার সাথে দেখে মনে হচ্ছে যেন তারা দুজন স্বামী স্ত্রী। ছেলেটার সাথে সাধনা কথা বলছে দেখে মনের ভিতরটা কেঁপে উঠছে। আমার মনে হচ্ছে যে না আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে। ছেলেটার সাথে এমন আচরণ করছে আমার কাছে মনে হচ্ছে যেন তারা জনম জনমের পরিচিতি। তাদের খুব অন্তরঙ্গ অবস্থায় দেখে মনটা খারাপ হয়ে গেল। আমি পার্কের এক কোণ থেকে তাদের এই অবস্থাটা লক্ষ্য করলাম। যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। একটু পর আমি দেখলাম তারা যেন একটু গভীরে নির্জনে যেতে শুরু করল। সেখানে একটি কুঁড়ে ঘর আছে। তারা সেখানে গিয়ে খুব তাড়াহুড়া করে সেই কুঁড়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। সেখানে তারা 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত করল। আমার আর বুঝতে বাকি রইল না। যাকে জীবনের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ভাবতাম, যার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য সব সময় বেকুল থাকতাম, তার আজ এই অবস্থা দেখে মনের ভিতরটা ভেঙে পড়ল। তাই বাসায় এসে পড়লাম। বুকটা ব্যথা করছে। তাই ভাবলাম সাধনাকে একটা ফোন দেই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করল সাধনা। ফোনটা ধরতেই সায়েম বলল, বুকে ব্যথা করতেছে। সাধনা বলল, ব্যথা করা ভালো। এখন আমাকে আর ডিস্টার্ব করবি না, পরশু আমার পরীক্ষা। আচ্ছা, নাপা খেলে ব্যথা যাবে? হ্যাঁ যাবে। এখন আর ফোন দিস না প্লিজ, কিছুই পড়া হয়নি। কয়টা খাবো? উফ, তোর যতটা খেতে মন চায় খা। প্লিজ সায়েম, আর ডিস্টার্ব করিস না। সায়েম তার সমস্ত আবেগ নিয়ে বলল, সাধনা শেষবারের মতো বল, তুই কি আমায় ভালোবাসিস না? সাধনা বলল না। আর বলল, সায়েম এসব কথার কোনো মানেই হয় না। আমরা জাস্ট ফ্রেন্ড, তোর অনুরোধে কিন্তু 2 বার ফ্রেন্ড হইছি। তাই যা বলছ ভালো করে বুঝে বলিস। থ্যাঙ্কস সাধনা, রাখি। ওকে রাখ। আর ভবিষ্যৎ এ যেন এমন কথা আর না শুনি। ওকে। তাহলে এখন রাখি। ফোনটা রাখবে এমন সময় সায়েম বলল, সাধনা একটা কথা বলি। সাধনা বলল, কি বলবি বল। সায়েম অত্যন্ত নরম সুরে বলল, আজ তোকে পার্কে একটা ছেলের সাথে দেখলাম। সত্য করে বলবে সাধনা, ছেলেটিকে? তোর সাথে এই ছেলেটির কিসের সম্পর্ক? সাধনা বলল, ও আমার লাভার। সায়েম সাধনার মুখ থেকে কথাগুলো শুনে একেবারে নীরব হয়ে রইল। তার ভিতর থেকে আর কোনো কথা মনে হচ্ছে বের হচ্ছে না। হাত পা একেবারে অবশ হয়ে যাচ্ছে। একটু নীরব থেকে সায়েম বলল, সাধনা, আমার কিছু ভালো লাগছে না। এই কথা শোনার পর সাধনা ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবতে লাগল। একসময় সাধনা মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত। এখন আর নেয় না। আর জিজ্ঞেস করে না। কাউকে পছন্দ করিস কিনা সায়েম?
আর আগের মতো কি করতে হবে বলে না। হঠাৎ বুকের ভিতরে আবার চিপ দিয়ে উঠে। বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আবার বিছানা থেকে উঠে আমাকে নাপা খেতে হবে। কষ্টা খাবো? সাধনা তো বলেই দিয়েছে, যতটা ইচ্ছে ততটা তুই খা। সবগুলো ওষুধ মুখের ভিতরে পুরে ঘুমিয়ে পড়লাম। কাক ডাকা ভোরে উঠে পড়ে সাধনা। মোবাইল চেক করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যাক, আজ কোনো মেসেজ ও নাই, মিসড কল ও নাই। পড়ায় মনোযোগী হয়। সাধনা মন দিয়েই পড়তে থাকে। হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে। তবুও ভালো সায়েম জ্বালাচ্ছে না। ছেলেটার কোনো কমন সেন্সও নাই। যখন তখন ফোন দিয়ে বলবে, সাধনা এটা হয়েছে। এখন কি করব? ওইটা হয়েছে, বোরিং। কয়েক ঘন্টা কেটে গেলেও সাধনার মোবাইলের আলো জ্বলছে না। হঠাৎ মোবাইল এ মেসেজ টোন বেজে উঠল। সাধনার কাছে বোরিং হ্যাপি দুইটাই লাগল। মেসেজ অন করে হতাশ হয় রবি সিম কোম্পানির SMS। রবি সিমকে কয়েকশো গালাগাল দেয় সে। ঘড়ির ঘণ্টার কাঁটা ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু একটিবার এর জন্য সায়েমের মোবাইল থেকে কল আসে না। হঠাৎ সাধনার স্মরণ হয় গতদিনের কথা। সাধনা বুকে ব্যথা। ওর ভ্রু যুগল কুঁচকে যায়। মুখটা কালো হয়ে যায়। বুকের ভিতরটা খা খা করে উঠে। মন থেকে কত রকম ভয় করছে। রাত 9টা। সাধনা একদম পড়তে পারছে না। বারবার সায়েমের কথা মনে পড়ছে। সায়েমের মেসেজ তো তার বোরিং লাগে, কিন্তু সে কেন এখন সায়েমের মেসেজ খুঁজছে? কিছু না ভেবেই সায়েমের নাম্বারে ফোন দেয়। হ্যালো সায়েম, আমি সায়েমের বড় ভাই বলছিলাম। তুমি সাধনা, তাই না? সায়েম তোমার কথা বলেছে, এখন ও বাইরে আছে বন্ধুদের সাথে। পরে ফোন দিও। আপনি এরকম কেঁদে কেঁদে কথা বলছেন কেন? আমার কিন্তু ভয় হচ্ছে। আরে আমাদের বাড়িতে একজন মুরুব্বি মারা গেছে। ওনার জন্য মন খারাপ। আর কাল এক্সাম যেন ভালো হয়। ওকে ভাইজা, সায়েম এলে আমার কথা বলবেন। সাধনা কিছুই বুঝে না সায়েমকে কি সে ভালোবাসে। এক্সামের কথা মনে পড়তেই পড়তে বসে যায় সাধনা। পড়ায় মন না বসলেও জোর করে পড়ছে সে। হঠাৎ ঘুমের দেশে হারিয়ে যায় সে। ঘুমের মাঝে কে যেন চিৎকার করছে, সাধনা ভালোবাসিস। কণ্ঠটি পরিচিত, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে যায়। আজ কাক ডাকার আগেই উঠে গেছে। সাধনার চোখে মুখে আতঙ্ক। মোবাইলটা হাতে নিয়ে কোনো মেসেজ নেই, নেই কোনো মিসড কল। সাধনা চায় হঠাৎ করেই একটা কল আসুক, আর নামটা ভাসুক সায়েম। কিন্তু নামটা আর ভাসে না। সাধনার মনে হচ্ছে সে সায়েমকে ভালোবাসে। যখন বলবে সায়েম ভালোবাসি, কতই না খুশি হবে সে। ভাবতেই অবাক লাগছে। এক্সামের পর সোজা সায়েমদের বাড়িতে চলে যায় সে। সায়েমদের বাড়িতে আগেও এসেছিল, তাই খুব একটা কষ্ট হয়নি। সায়েমদের ঘরে এত মানুষ কেন? সায়েমের বন্ধুরা সবাই এখানে। সায়েম কই? আগের বার এসেছিল, তখন তো সায়েম কত খুশি হয়েছিল। সায়েমের ভাই সাধনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সায়েমকে দেখাবে বলে। কিন্তু সাধনার মনে খটকা লেগে যায়। এদিকে তো গোরস্তান, এখানে কেন নিয়ে যাচ্ছে আমাকে? সায়েমের ভাই পকেটে হাত দিয়ে একটা ছেঁড়া পাতা দেয় সাধনার হাতে। কাগজটি পড়তে শুরু করে। হ্যাঁ, এটা সায়েমের লেখা। কেমন আছিস সাধনা? আশা করি ভালো থাকারই কথা। ভাইজা চেয়েছিল তোকে জানাতে আমার অবস্থা ভালো না, কিন্তু এমনিতেই আমি তোর এক্সামের অনেক ক্ষতি করে ফেলেছি, তাই আর জানাইনি। এক্সাম কেমন হয়েছে? ওসরি, আমি তো আর বললেও শুনতে পাবো না। সম্ভবত তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে। জানি না আমাকে কোনোখানে কবর দেওয়া হয়েছে, তবে আমি খুশি হয়েছি এই ভেবে যে আর তোকে ডিস্টার্ব করব না। আসলেই তোকে অনেক ডিস্টার্ব করেছি, মাপ করে দিস। আর হ্যাঁ, তোর লাভার পিঙ্কু অনেক ভালো, হ্যান্ডসাম, তোর সাথে মানা। সেদিন তোদের দুজনকে পার্কে আপত্তিকর অবস্থায় দেখে মনের ভিতরটা কেঁপে উঠেছিল। খুব খুশি হয়েছিলাম। আবার পিঙ্কু এবং তুই, তোরা দুজনের উপরেই রাগও হয়েছিলাম। আর ওসরি, তোর এমনেই অনেক টাইম নষ্ট করেছি। সামনে এক্সাম ভালো করে দিস। আর একটা কথা, নাপা কাজ করেছে, আমার সব ব্যথা দূর করে দিয়েছে। থ্যাঙ্কস, মাফ করে দিস। আর একটা কথা, রাগ করিস না সাধনা, আমি তোকে অনেক, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। যতক্ষণ আমার দেহে প্রাণটি ছিল ততক্ষণ শুধু সাধনা সাধনা বলেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম।
যাক, সব শেষে তো আমি তোকে যে ভালোবেসে মরতে পেরেছি, এতেই আমার সুখ। সাধনা ভোগে নয়, ত্যাগেই সুখ। ভালো থাকিস। আবার সরি। আর জীবনেও বলবো না ভালোবাসি তোকে। এই কানে ধরেছি। বোরিং বোরিং সাধনা ধপ করেই সায়েমের কবরে বসে পড়ল। আর চিৎকার করে কান্না করছে। আর ওর মুখ থেকে বের হচ্ছে, সায়েম, এই সায়েম, ওঠ, একটিবার উঠ। একটিবার দেখ, আমি এসেছি। তুই না আমাকে ভালোবাসিস? আমিও তোকে ভালোবাসি রে। ওঠ সায়েম, ওঠ। তুই না 2টা ক্রিকেট টিম বানাবি? আমি রাজি রে। তারপরও তুই ফিরে আয় সায়েম। চিৎকার করে বলছে, ফিরে আয় সায়েম, ফিরে আয়। তোকে খুব ভালোবাসি রে। ফিরে আয়। আর আমি সেদিন পার্কে একটি ছেলের সাথে তোকে দেখানোর জন্য মজা করছিলাম। আসলে আমি এইটুকু পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুই আমাকে কতটুকু ভালোবাস তা জানার জন্য। আমার ভুল হয়ে গেছে সায়েম, প্লিজ আমাকে ক্ষমা দে সায়েম। তুই আবার আমার কাছে ফিরে আয়, আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসব। এই বলে সাধনা কান্নায় মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু এখন আর কান্নায় লুটিয়ে পড়লে কি হবে? সময়ের কাজ সময়ে করতে হয়। আসলে সব সময় অভিনয় মানুষকে বিপদগামী করে তুলে। প্রত্যেকটি মানুষকে বোঝা উচিত কখন, কোনো সময় কি অভিনয় করতে হবে। কিছু কিছু অভিনয় মানুষের জীবনকে ধ্বংস করে দেয়া। ঠিক তেমনি ঘটেছে সায়েম আর সাধনার জীবনে। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষকে জীবনের প্রত্যেকটি মুহূর্তে কিছু কিছু কাজ আছে, যেগুলা গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোতে কখনো কাম খেয়াল করা উচিত নয়। তাহলে বরঞ্চ হিতের চেয়ে বিপরীতে হয় বেশি। মোটকথা, প্রতারণা বা প্রতারণার অভিনয় মানুষকে বেশিরভাগ সময় বিপদগামী করে তোলে। তাই এই ব্যাপারে তোমাদের প্রত্যেককে সচেতন হওয়া উচিত। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন। এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? দয়া করে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি রিয়া। এই বাণীতে আমার আসা আজ ঠিক 6 মাস হল। বিয়ের পর প্রথম প্রথম সবকিছুই আমার কাছে নতুন ছিল। মানুষ, পরিবেশ, এমনকি নিজের প্রতিটা দিনের ছন্দ। আমার স্বামী রাফি কাজের সূত্রে প্রায় বাইরে থাকে, তাই সংসারের অনেক দায়িত্বই এখন আমার কাঁধে। আমার দেবর রাকিব পড়াশোনা করছে শহরে, মাঝে মাঝে কয়েকদিনের জন্য বাড়ি আসে। খুব কম কথা বলে, কিন্তু চোখে একরকম মায়া লেগেকে। আমি লক্ষ্য করেছি ওর চুপচাপ থাকার মাঝেও এক ধরনের শান্তি আছে, যেন কারোর অগোচরে অনেক কথা জমে আছে ভেতরে। সেদিন সকালটা ছিল অন্যরকম। উঠোনে রোদ পড়েছিল নরম সোনালি আলো। আমি ফুলে জল দিচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা শান্ত কণ্ঠ শুনলাম, ভাবি, আজ আপনি ফুলে জল দিচ্ছেন, দারুণ লাগছে। আমি একটু চমকে তাকালাম। রাকিব। চশমার ভেতর দিয়ে হাসিটা যেন চোখে গিয়ে থেমে গেল। আমি হেসে বললাম, তুমি এসেছ কখন? ভোরে? ভাবলাম চুপি চুপি এসে সবাইকে অবাক করব। তারপর দুজনের মাঝে ছোট ছোট কিছু কথা হলো। কথাগুলো তেমন কিছু না, তবু অজানা এক উষ্ণতা ছুঁয়ে গেল বুকের ভেতর। রোদে ঝলমল করা ফুলের মতো মনেও যেন একটু আলো ঢুকে গেল। সেদিনের পর থেকেই আমি বুঝতে পারছিলাম রাকিবের সাথে আলাপটা আমার দিনের একটা অংশ হয়ে যাচ্ছে। ও যখন হাসে, ঘরের হাওয়াটাও যেন অন্যরকম লাগে। কিন্তু এই অনুভূতিটা আমি স্বীকার করতে পারছিলাম না নিজের কাছেই। সেই সকালটার পর থেকে রাকিবকে যেন একটু আলাদা লাগছিল। ওর উপস্থিতি বুঝতে পারতাম, এমনকি না তাকিয়েও। রান্নাঘরে কাজ করার সময় বা বারান্দায় কাপড় মেলতে গিয়ে কোথা থেকে যেন নরম এক দৃষ্টি এসে আমাকে ছুঁয়ে যেত। একদিন দুপুরে আমি উঠোনে আমসত্ত্ব শুকোচ্ছিলাম। হঠাৎ আকাশ কালো করে এলো, ঝড়ের হাওয়া উঠল। আমি তাড়াতাড়ি সব সরাতে গেলাম, কিন্তু একটা বড় বালতি হঠাৎ উল্টে পড়ে গেল। ঠিক তখনই পেছন থেকে কেউ শক্তভাবে ধরে ফেলল আমার হাত। রাকিব, ভাবি, আপনি একটু পিছিয়ে যান, আমি সামলাই। ওর কণ্ঠে এক অচেনা দীর্ঘতা। সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমরা দুজনেই কিছু বললাম না, শুধু চোখে চোখ পড়ল।
এক মুহূর্তের জন্য ঝরে উড়ে আসা চুলগুলো ওর মুখে গিয়ে লেগেছিল। ও হাত বাড়িয়ে আস্তে করে সরিয়ে দিল। সেই স্পর্শে কোনো অশালীনতা ছিল না, ছিল শুধু নিঃশব্দ এক স্নেহ, এক অজানা ভালোবাসার আভাস। বৃষ্টিটা পড়তে শুরু করেছিল। ও ছুটে গিয়ে বারান্দার পাশে একটা পুরনো চাদর এনে আমার কাঁধে দিল। আপনি ঠান্ডা লাগিয়ে ফেলবেন, ভেতরে যান। আমি তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চোখে ছিল একরকম যত্ন, যেন নিজের থেকেও বেশি ভাবনা অন্যের জন্য। আমি কিছু বলতে পারিনি, শুধু একটা হাসি দিয়ে ভেতরে চলে এলাম। সেদিন রাতে ঘুম আসছিল না। রাফি ফোন করেছিল, ব্যস্ত কণ্ঠে বলল কয়েকদিন দেরি হবে ফিরতে। খুমি বললাম ঠিক আছে, সাবধানে থেকো। ফোন রাখার পর বারান্দায় গিয়ে বসেছিলাম। দূরে ঘরের আলো নিভে গেছে, শুধু রাকিবের ঘরের জানালা ছোট্ট একটা আলো জ্বলছিল। আমার মন হঠাৎ অদ্ভুতভাবে হালকা লাগছিল, আবার ভারীও। এই যে অনুভূতিটা, এর নাম কি আমি জানি না। এটা ভুল নয়, কিন্তু হয়তো বলা যায় না। সকালের আলোটা যেন আজ একটু অন্যরকম ছিল। বাড়ির সবাই ঘুমোচ্ছে, শুধু আমি আর রাকিব জেগে রান্নাঘরে দাঁড়িয়ে। আমি চা বানাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে রাকিব বলল, ভাবি, আজ আমি চা বানাবো। আমি অবাক হয়ে তাকালাম। ওর হাতে তখন একটা ট্রে, তাতে 2টো কাপ আর বিস্কুটের প্লেট। তুমি বানাবে? হ্যাঁ। আপনি তো সবসময় আমাদের জন্য করেন। আজ আজ আপনাকে একটু বিশ্রাম দিতে চাই। তার কথায় এমন এক নরম সুর, যেন স্নেহ মিশে আছে প্রতিটি শব্দে। আমি কিছু বললাম না, শুধু হেসে তাকিয়ে রইলাম। ওর চায়ের গন্ধটা ছড়িয়ে পড়ছিল রান্নাঘরের চারপাশে, আর তার সঙ্গে মিশে যাচ্ছিল আমার অদ্ভুত এক নীরব অনুভূতি। চা খেতে খেতে ও হঠাৎ বলল, ভাবি, আপনি কখনো একাবোধ করেন? প্রশ্নটা এত হঠাৎ ছিল যে আমি থমকে গেলাম। আমি জানতাম না কি উত্তর দেব। শুধু বললাম, কখনো কখনো। হয়তো ও একটু নিচু স্বরে বলল, আমি থাকলে একা লাগলে বলবেন, ঠিক আছে? ওর চোখে সেই নির্ভেজাল আন্তরিকতা, যেটা ভালোবাসা নাকি মমতা আমি বুঝে উঠতে পারছিলাম না। সেদিন বিকেলে মা একটা আত্মীয়ের বাড়ি গিয়েছিল। বাড়িতে আমরা দুজন মাত্র। আমি বসে কাপড় ভাঁজ করছিলাম। রাকিব পাশেই বসেছিল বই নিয়ে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়ল ওর মুখে। আমি অজান্তেই তাকিয়ে রইলাম। ও তাকিয়ে পড়তেই চোখাচোখি হল। কিছু একটা বলতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। দুজনের মাঝে কেমন এক গভীর নীরবতা নেমে এলো। ও আস্তে বলল, আপনি চাইলে আমি সব কথা না বলেও বুঝে নিতে পারি। সেই মুহূর্তে যেন আমার বুকের ভেতর হালকা একটা ঢেউ উঠল। ভালোবাসা? না, বলা যায় না এখনই, তবে একটা অচেনা টান, যা আমি অস্বীকার করতে পারছি না। সন্ধ্যায় সবাই ফিরে এলো, হাসি আড্ডা চলল। কিন্তু আমি জানতাম আজ থেকে আমাদের সম্পর্কটা বদলে গেছে। বাইরের মতো সহজ নেই আর। রাতে যখন ঘরে আলো নিভিজে শুয়ে পড়লাম, জানালার বাইরে হাওয়া বইছিল ধীরে ধীরে। চোখ বন্ধ করার আগ মুহূর্তে মনে পড়ল রাকিবের সেই কথা, আমি থাকলে একা লাগলে বলবেন, ঠিক আছে। আমি নিজেকে প্রশ্ন করলাম, একা লাগলে এখন কাকে বলবো? উত্তরটা মনের ভেতর নিঃশব্দে গুঞ্জন তুলল, ওকেই। ও সকালবেলাটা অদ্ভুত শান্ত ছিল। উঠোনে কচি রোদ পড়েছে, পাখিরা ডাকছে, অথচ আমার মনে কেমন যেন ভার। গত রাতের কথাগুলো এখনও মনের মধ্যে ঘুরছে। রাকিবের সেই চুপচাপ চোখ দুটি আর সেই মৃদু কথাটা, আমি থাকলে একা লাগলে বলবেন কি? ওর কথা মনে হলেই বুকের ভেতর একটা উষ্ণতা ছুঁয়ে যায়, অথচ একই সঙ্গে একটা অপরাধ বোধ জাগে। আমি জানি রাকিব আমার দেবর আর আমি একজন সংসারী নারী, কিন্তু অনুভূতিগুলোকে তো বাধা দেয়া যায় না। ওরা নিজের মতো করে পথ খুঁজে নেয় নিঃশব্দে। সেদিন বিকেলে বাড়িতে সবাই ব্যস্ত ছিল। আমি ছাদে কাপড় তুলছিলাম। হঠাৎ পিছন থেকে রাকিব বলল, ভাবি, একটু সাহায্য করব? আমি চমকে তাকালাম। ওর চোখে ছিল আগের মতোই শান্ত মায়া। না, দরকার নেই, হয়ে যাবে, আমি হেসে বললাম। ও কিছু না বলে পাশে দাঁড়িয়ে কাপড়গুলো ভাঁজ করতে লাগল। বাতাসে ওর গায়ের গন্ধ মিশেছিল, পরিচিত অথচ কেমন যেন নতুন লাগছিল। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে কাজ করলাম। তারপরও আস্তে বলল, আপনি কেমন আছেন ভাবি, সত্যি করে বলবেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভালো আছি।
অন্ত দেখাতে তো তাই লাগছে রাকিব। আমার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, আপনি কাঁদতে জানেন, কিন্তু কাউকে দেখান না, তাই না? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। কেন জানি না, সেই মুহূর্তে মনে হলো এই ছেলেটা আমাকে আমার থেকেও বেশি বুঝে ফেলে। আমার চোখে জল চলে এলো, কিন্তু আমি ঘুরে তাকালাম না, শুধু বললাম, তুমি এসব বোঝো কিভাবে? ও হাসল, খুব ধীরে নরমভাবে। আপনার নীরবতা অনেক কথা বলে। ভাবিকে হঠাৎ মেঘ করে এলো আকাশ, হালকা বৃষ্টি নামা। আমরা দুজন ছাদের এক কোণে আশ্রয় নিলাম, চুপচাপ দাঁড়িয়েছিলাম। শুধু বৃষ্টির শব্দ, সেই নীরবতায় যেন হাজারটা না বলা কথা ভেসে বেড়াচ্ছিল। আমি নিজের মনকে বোঝাতে চাইলাম, এটা শুধু একরকম স্নেহ, হয়তো ভাইদের মতোই মায়া। কিন্তু বুকের ভেতর যে কাঁপনটা উঠছিল, সেটার নাম কি দেব? রাকিব হঠাৎ বলল, আপনি যদি কখনো কিছু বলতে চান, আমি আছি। কিছু না বললেও থাকব আমি। আর কোনো উত্তর দিতে পারলাম না, শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি তখনও পড়ছে, আকাশ কেঁদে চলেছে। হয়তো আমার মনও বৃষ্টি থেমে গেছে, কিন্তু মনটা এখনও কোনো ভিজে আছে এমন এক অনুভূতিতে, যেটার নাম দিতে পারি না। সেই দিন ছাদের দৃশ্যটার পর থেকে রাকিবের সামনে দাঁড়ানো যেন আরও কঠিন হয়ে গেল। ও কথা বললে ভালো লাগে না, না বললে মনে হয় কিছু একটা ফাঁকা। একটা নরম অভ্যাসের মতো ও আমার জীবনের প্রতিটা কোণে ঢুকে পড়েছে নিঃশব্দে। কিন্তু আমি জানি এই টান ঠিক নয়। এই সম্পর্কের একটা সীমারেখা আছে, যেটা পেরোলেই সব কিছু ভেঙে পড়বে। সেদিন বিকেলে সবাই বাইরে গিয়েছিল। আমি একা বসে পুরনো অ্যালবাম দেখছিলাম। রাফির সঙ্গে বিয়ের ছবিগুলো দেখার সময় হঠাৎ মনে হলো আমাদের হাসিটা যেন শুধু ক্যামেরার জন্যই ছিল। আমি বুঝতেই পারিনি কবে থেকে আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। ঠিক তখন দরজার কাছে দাঁড়িয়ে রাকিব বলল, ভাবি, আমি যাচ্ছি শহরে, কলেজে কিছু কাজ আছে। আমি মুখ তুলে তাকালাম। হঠাৎ বুকের ভেতরটা কেমন টনটন করে উঠল। কবে ফিরবে? ও হালকা হাসল, 2-3 দিনের মধ্যেই। আমি চুপ করে গেলাম। ওর গলার স্বরে একটুখানি কোমলতা ছিল, আর আমার নিঃশব্দতার ভেতর লুকিয়েছিল অজস্র কথা। আমি বললাম, নিজের খেয়াল রেখো কিও। একটু থেমে বলল, আপনিও রাখবেন। আমার মতোই কিও চলে গেল? আর আমি জানলার পাশে বসে ওর পেছনের ধুলো উঠতে থাকা রাস্তার দিকে তাকিয়ে রইলাম। অদ্ভুত একটা শূন্যতা বুকের ভেতর ঘুরতে লাগল। রাতটাও ভারী অস্থির ছিল। রাফি ফোন করেছিল, বলল আরও কয়েকদিন অফিসের কাজে থাকতে হবে গু। আমি খুব স্বাভাবিকভাবে বললাম, ঠিক আছে, তাড়াহুড়ো করো নাকি। কিন্তু মনের মধ্যে শুধু একটা কথাই বাজছিল, রাকিব এখন কোথায় খেয়েছে তো। পরদিন সকালে ওর ঘরে গিয়ে দেখলাম ওর বই, কলম, একজোড়া পুরনো চশমা টেবিলে পড়ে আছে। চশমাটা হাতে তুলে নিতেই বুকটা কেমন করে উঠল। ওর অনুপস্থিতিতেও ওর গন্ধ যেন ঘরের বাতাসে লেগে আছে। তখনই হঠাৎ নিজের প্রতি রাগ হয়ে গেল। আমি জানালার পাশে গিয়ে গভীর শ্বাস নিলাম। নিজেকে বললাম, না রিয়া, এটা ঠিক না। এই অনুভূতিটা ভুল পথে নিয়ে যাচ্ছে তোমায়। কিন্তু মন কি সহজে কথা শোনে? দিন গড়িয়ে যাচ্ছিল, তবু প্রতিটা মুহূর্তে মনে হতো ওর উপস্থিতি কোথাও আছে, অদৃশ্যভাবে। রাতের নরম হাওয়ায় কিংবা একলা চায়ের কাপে রাকিবের নাম যেন মিশে যাচ্ছিল আমার প্রতিটি নিঃশ্বাসে। 3 দিন কেটে গেছে রাকিবের না থাকা, যেন পুরো বাড়িটাকেই ফাঁকা করে দিয়েছে। মায়েরা গল্প করছে, রাফি ফোনে ব্যস্ত, অথচ আমার চারপাশে একটা নিঃশব্দ শূন্যতা ঘুরে বেড়াচ্ছে, যেন কারোর অনুপস্থিতি হাওয়াতেও টের পাওয়া যায়। সেই বিকেলে হঠাৎ উঠোনে পায়ের শব্দ পেলাম, চেনা সেই কণ্ঠ। ভাবি, আমি এলাম। আমি দরজার কাছে ছুটে গেলাম। রাকিব দাঁড়িয়ে আছে, ব্যাগটা হাতে, চোখে ক্লান্তি। কিন্তু ঠোঁটে মৃদু হাসি। আমার বুকের ভেতরটা কেমন উল্টে গেল। অথচ মুখে হাসি রেখে বললাম, এই 3 দিন এত চুপ করেছিলে কেন? ও হাসল। ভাবি, একটু নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম। ওর চোখে যেন অনেক কথা জমেছিল, কিন্তু কোনটা উচ্চারণ হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম, আমাদের মাঝের নীরবতাটা এখন আর হালকা নেই, ওটা ভারী গভীর। তবু কোমল সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম। আকাশে আধো চাঁদ, হালকা হাওয়া। রাকিব এসে পাশে দাঁড়ালো, দুজনেই চুপ। তারপরও বলল, ভাবি, আপনি জানেন আমি সবসময় সীমারেখা মানার চেষ্টা করি।
কিন্তু কখনো কখনো মনকে থামানো যায় না। আমি তাকিয়ে রইলাম। কথা হারিয়ে গেল। ওর চোখে এমন এক সত্যতা ছিল যা অস্বীকার করা অসম্ভব। আমি আস্তে বললাম, আমিও চেষ্টা করি রাকিব। প্রতিদিন কিন্তু মন খুব জেদি। আমাদের মাঝে বাতাসের মতো কিছু অদৃশ্য শব্দ ভাসছিল। হয়তো ভালোবাসা, হয়তো অপরাধবোধ, হয়তো দুটোর মিশেল। ঠিক তখনই ফোন বেজে উঠল। রাফির কল। আমি উঠে ফোনটা ধরলাম। হাসি মুখে কথা বলার চেষ্টা করলাম। রাফি বলল, আর 2 দিনের মধ্যেই ফিরব, তোমাদের জন্য কিছু আনব। ফোন রাখার পর হঠাৎ মনে হল রাফি ফিরে আসা মানে আবার নিজের বাস্তব জীবনে ফিরে যাওয়া, যেখানে রিয়া একজন স্ত্রী, একজন বৌমা, কিন্তু কোনো দেবরের প্রতি এমন অনুভূতির কোনো স্থান নেই। রাকিব তখনও বারান্দায় দাঁড়িয়েছিল। আমি ওর দিকে তাকিয়ে শুধু বললাম, রাফি ফিরছে কি? ও মাথা নিচু করে বলল, জানি। আমরা দুজনেই জানতাম এই কথা বলার মধ্যেই কত অগণিত অজনা কথা লুকিয়ে আছে। ওর চোখে জল চিকচিক করছিল, কিন্তু ও হাসল। সব ঠিক হয়ে যাবে ভাবি। আমি জোর করে হাসলাম। ভেতরে কাঁপছিল মন। বুকের ভেতর যেন হাহাকার করছে। হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কি পারব আগের মতো থাকতে? রাতের আকাশটা ধীরে ধীরে মেঘে ঢেকে গেল। চাঁদটা লুকিয়ে গেল, ঠিক যেমন আমাদের মনের কথাগুলো লুকিয়ে রইল অন্ধকারের ভেতরে, নিঃশব্দে। রাফির ফেরার কথা ছিল, কিন্তু ফোনে জানালো আরও কিছুদিন লাগবে কাজ শেষ হতে। আমি খুব স্বাভাবিকভাবে বলেছিলাম, ঠিক আছে। কিন্তু ফোন কেটে যেতেই মনে হল এই বাড়িটা এখন শুধু আমার আর রাকিবের নিঃশব্দ পৃথিবী। দিনগুলো কেটে যাচ্ছিল খুব সাধারণভাবে, তবু প্রতিটা মুহূর্তে একটা অচেনা মায়া জমে উঠছিল চারপাশে। সকালবেলা রাকিব উঠোনে ঝাড়ু দিত, আমি গাছের টবে জল দিতাম। চোখে চোখ পড়লে দুজনেই হেসে ফেলতাম, যেন অনেক দিনের অভ্যাস, অথচ নামহীন সম্পর্ক। একদিন দুপুরে বিদ্যুৎ চলে গেল। রান্নাঘরের জানলা দিয়ে রোদ এসে আমার মুখে পড়েছিল, আর ঠিক তখনই রাকিব এসে বলল, ভাবি, গরম লাগছে, আমি পাখাটা ঝুলিয়ে দিই। আমি হাসলাম। তুমি না থাকলে এই বাড়িটা একদম নিঃশব্দ। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আছি বলেই হয়তো আপনি একা নন। ওর কথাটা আমার মন ছুঁয়ে গেল। শুধু ভালোবাসা নয়, এক ধরনের নিরাপত্তা ছিল সেই কণ্ঠে, যেন কেউ নিঃশব্দে প্রতিটা মুহূর্তে পাশে থেকে আমার যত্ন নিচ্ছে। রাতে খাওয়া শেষে আমি উঠোনে চেয়ার পেতে বসেছিলাম। আকাশে তখন পূর্ণ চাঁদ। রাকিব এসে পাশে বসল, হাতে 1 কাপ চা। দুজনেই কিছু বললাম না। চাঁদের আলো ওর মুখটা শান্ত মায়া ভরা। আমি বললাম, রাকিব, তুমি কি কখনো ভেবেছ আমরা এভাবে কতটা কাছে এসে গেছি? ও হেসে বলল, ভাবি, আমি কোনো দূরত্ব মাপতে পারি না, শুধু জানি আপনি থাকলেই মনে শান্তি পাই। আমি চুপ করে গেলাম। এই কথার ভেতর এত ভালোবাসা, এত কোমলতা যে কোনো ভাষাই ছোট লাগে। ওর হাতটা টেবিলে রাখা ছিল, আমি অজান্তেই আঙুল ছুঁয়ে ফেললাম। একটা নরম উষ্ণতা ছড়িয়ে গেল শরীর জুড়ে। কোনো কথা হলো না, কিন্তু সেই নীরব স্পর্শে যেন পৃথিবীর সব ভালোবাসা মিশেছিল। সেই মুহূর্তে আমি বুঝলাম, রাকিব শুধু আমার দেবর নয়, ও এখন আমার সবচেয়ে আপন মানুষ। বাইরের পৃথিবী হয়তো কখনো বুঝবে না, কিন্তু আমাদের এই সম্পর্ক অশুদ্ধ নয়। এটা ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ, যেখানে কোনো দাবি নেই, শুধু থাকা আছে একজনের জন্য আরেকজনের পাশে, নিঃশব্দে চিরদিনের মতো। সময় থেমে থাকে না। রাফির ব্যস্ততা আরও বেড়েছে। ও এখন প্রায় বাইরে থাকে মাসের পর মাস। আগে এসব ভাবলে মন খারাপ হতো, কিন্তু এখন আর একা লাগে না, কারণ রাকিব আছে ওর সাথে। আমার সম্পর্কের নাম নেই, তবু একটা গভীরতা আছে, প্রতিদিনের ছোট ছোট কাজেই সেটা বোঝা যায়। ও সকালে চা বানিয়ে ডাকে আমার জন্য, খাবারে লবণ কম রাখে, আর আমি ওর জন্য রাতে বইটা গুছিয়ে রাখি। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো দাবি নেই, তবু এই নীরব যত্নটাই যেন আমাদের ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। একদিন সন্ধ্যায় আমরা উঠোনে বসেছিলাম। আকাশে হালকা গোলাপি রং, পাখিরা ফিরছে। রাকিব বলল, ভাবি জানেন, মাঝে মাঝে মনে হয় জীবনটা ঠিক এমনই হওয়া উচিত ছিল, শান্ত, নির্ভরযোগ্য। আমি তাকিয়ে রইলাম। ওর চোখে এমন এক নিশ্চিন্ত, যা আমার জীবনের অনেক ঝড়ের পরের
প্রশান্তি। আমি বললাম, হয়তো এটাই আমাদের নিয়তি রাকিব, একসাথে থেকেও আলাদা থেকে একে অপরকে আগলে রাখা। ও মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমি চাই না আপনি আর একা অনুভব করুন। সেই মুহূর্তে আমি বুঝলাম, ভালোবাসা মানে শুধু অধিকার নয়, ভালোবাসা মানে কারো পাশে থেকে তাকে নিরাপদ